Vivo V17 Pro এই ফোনটি লঞ্চ হওয়া বাংলাদেশে প্রায় 2.5 মাস হয়ে গেছে। তারপরেও কেন আমি আজকে এই ফোনটি নিয়ে ভিডিও করছি, সেই রিজনটি হচ্ছে বড় বড় ইউটিউবাররা এই Vivo V17 Pro ফোনটিকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন অফ 2019 এর খেতাব দিয়েছে। অর্থাৎ 2019 সালের যতগুলো বাজে ফোন আছে তার মধ্যে Vivo V17 Pro একটি ফোন। সো কেন এই ইউটিউবাররা এই Vivo V17 Proটাকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন বলছে, তাই নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার সাথে আবার একটা দিতে আশা করি 2020 সাল আপনাদের বেশ ভালো যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। সো ভিডিও টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন যে Vivo V17 Pro নিয়ে আজকে আমরা আলোচনা করব। Vivo V17 Pro এর বক্স খুললে আপনি প্রথমে পেয়ে যাবেন Vivo V17 ফোনটা, পাবেন ব্ল্যাক কালারের একটি হার্ডসেল কেস যেটি বেশ শক্তপোক্ত, পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, বক্সের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন সিম ইনজেক্টর টুল, পাচ্ছেন বেশ কিছু পেপার ওয়ার্কস এবং সারপ্রাইজিংলি বক্সের মধ্যে পাচ্ছেন ভিভোর ব্র্যান্ডিং করা ইয়ারফোন। সো এই ছিল বক্সের মধ্যে জিনিসপত্র। সিম ট্রেতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন, আনফরচুনেটলি কোনো ধরনের মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। আমাদের যে ফোনটি ছিল এটি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ 128GB রোমের একটি ফোন। সো এই র্যাম কি, রোম কি বা অপারেটিং সিস্টেম কি, এই নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে, আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দেওয়া থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে বলি ডিসপ্লে নিয়ে। 6.4 ইঞ্চির কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে পাচ্ছেন 409 ppi ডেনসিটি, অর্থাৎ এই ডিসপ্লেটি বেশ কালারফুল এবং বেশ ক্রিস্পি এবং বেশ ব্রাইট। অর্থাৎ যারা ভিডিও কন্টেন্ট ওয়াচ করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা অত্যন্ত চমৎকার একটি ডিসপ্লে হতে পারে। ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু বেশ কার্যকর এবং বেশ ফাস্ট। বলা যায় প্রতি 10 বারে 9 বারই আপনার ফিঙ্গারকে সে ঠিক মতন ডিটেক্ট করতে পারে এবং খুব ভালোভাবে আনলক করতে পারে। এখানে যেটা ইন্টারেস্টিং আমার কাছে ফিচার মনে হয়েছে সেটা হচ্ছে আপনি যদি পরপর 3 বার আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার মিস করেন, সেক্ষেত্রে এখানে আপনি পপ আপ সেলফি ক্যামেরার মাধ্যমে আপনার ফেস আনলক করতে পারবেন। এখানে আপনি চিরাচরিত বা লোকাল আমরা যেরকম পাই ফেস আনলক করা, বারবার ক্যামেরা দিয়ে ফেস আনলক করা, আপনি সেখানে এই অপশনটা পাচ্ছেন না। আপনি এই অপশনটা পাচ্ছেন যে আপনি 3 বার মিস করলে আপনি ফেস আনলক করতে পারছেন। আমার কাছে এটা বেশ প্রোডাক্টিভ ওয়ে মনে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন বারবার আপনার ফেস আনলক করবেন এবং পপ আপ ক্যামেরা যখন বারবার উঠানামা করবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপের উপর কিন্তু বেশ ইফেক্ট করবে এবং হচ্ছে আপনার পপ আপ ক্যামেরার যে লাইফ সাইকেল সেটাও কিন্তু বেশ খানিকটাই ইফেক্টিভ হবে। তো যখন এখানে ব্যাটারি ব্যাকআপের কথা আসলো তখন এখানে বলে নিই, যেখানে আপনি 4100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটাতে আপনি সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনি ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনের যে ওয়েট সেটি হচ্ছে 201 গ্রাম, অর্থাৎ বোঝা যাচ্ছে ফোনটা বেশ ভারী। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9.5, বর্তমানে প্রায় বেশিরভাগ ফোনে এই অ্যান্ড্রয়েড 9.5 পাওয়া যাচ্ছে। এবং ওএস হিসেবে থাকছে ফানটাচ ওএস। ফানটাচ ওএস হচ্ছে ভিভোর নিজস্ব ওএস। ফানটাচ ওএস আমার কাছে খুব বেশি পছন্দনীয় না, বাট যারা ভিভো ইউজ করেন তারা হয়তো এটার সাথে ইউজ টু হয়ে গেছেন, কিংবা যারা আপনার নতুন ফোনটা কিনবেন তারা হয়তো বা 2-4 দিনের পরে ইউজ টু হয়ে যাবেন। সো এই ছিল ফানটাচ ওএস এর ব্যাপার। ফানটাচ ওএসটা বেশ কাস্টমাইজেবল, আপনি চাইলে অনেক ফিচার এখানে দেওয়া আছে, আপনি চাইলে নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন। সেটিংসের মধ্যে গেলে আপনি অনেক ফিচার পাবেন, ফিচারে ভরপুর। আপনি ফিচার দেখতে দেখতে হয়তো আপনার 1-1.5 মাস কেটে যাবে। এখন আসি আপনার কল কোয়ালিটি নিয়ে। কল কোয়ালিটি কিন্তু বেশ ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার যে ইয়ারপিস আছে সেখানে কিন্তু সাউন্ড বেশ লাউড এবং বেশ ক্লিয়ার। আপনারা যদি কোনো কোলাহল মুক্ত পরিবেশে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার স্পিকার সাউন্ড কমিয়ে শুনতে হবে, এবং যদি আপনি কোলাহল মুক্ত থাকেন সেখানে আপনি যদি ফুল সাউন্ড দেন আপনি খুব ক্লিয়ারলি সাউন্ড শুনতে পারবেন। আপনার ফোন কল করতে কোনো ধরনের প্রবলেম হবে না। ক্যামেরাতে রিয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে প্রথমে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, তারপরে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি সেন্সর হচ্ছে সনির IMX582। এখানে তারা IMX586 দেয় না। এত প্রাইস রেঞ্জের একটা ফোন, তারপরে কেন তারা 586 দিল না সেটাই হচ্ছে এখানে দেখার বিষয়। এরপরে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, যেটি ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ না। তারপরে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, তারপরে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম। এই 2x অপটিক্যাল জুমের বিষয়টা হচ্ছে কি, অর্থাৎ অপটিক্যাল জুমের বিষয়টা হচ্ছে থিওরিটিক্যালি আপনি অপটিক্যাল জুম করে আপনি যে সাবজেক্টের বা যেটা ছবি তুলতে চাচ্ছেন সেটা আপনি কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজ না করে খুব ভালো একটা ছবি তুলতে পারবেন। তো এই ছিল ক্যামেরা সেটআপ। এখন যদি ফ্রন্টের অর্থাৎ সেলফি ক্যামেরার কথা বলি, সেখানে ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরা পাচ্ছেন, মেন ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু আসলে গ্রুপ ফটো তুলতে বা গ্রুপ সেলফি তুলতে কিন্তু বেশ কার্যকরী। এবং সারপ্রাইজিংলি এই দুই ক্যামেরার মাঝখানে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, অর্থাৎ সেলফি ক্যামেরাতেও আপনার এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন, যেটি লো লাইট কিংবা নাইটে আপনি এই এলইডি ফ্ল্যাশ দিয়ে কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু
ক্যামেরা স্যাম্পল দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ডে লাইটে কি পরিমাণের ভালো ছবি আসছে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটি ডিসেন্ট ক্যামেরা। বাট এই প্রাইস রেঞ্জে আসলে ক্যামেরাটা আর একটু হয়তো ভালো হতে পারতো আমার কাছে মনে হয়, কিন্তু তারপরেও ক্যামেরা কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, বেশ ক্রিস্পি ছিল, কাঞ্চি ছিল, এবং ডিটেলসও বেশ ভালো ছিল। কিন্তু 48 মেগাপিক্সেলের যখন আপনি ছবি তুলবেন সেখানে আপনি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করতে পারছেন না, আপনি স্লো মোশনের ভিডিও তুলতে পারবেন না, তারপরে আপনি 48 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে অন্য কোনো ধরনের কাজ করতে পারবেন না। শুধুই আপনি 48 মেগাপিক্সেল দিয়ে আপনি শুধু ছবি তুলতে পারবেন, আপনি 12 অপটিক্যাল জুম ইউজ করতে পারবেন না। এরপর আসি ফ্রন্টের দিকে। ফ্রন্ট সেলফি ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফিও বেশ ভালো আসছে। ওয়াইড অ্যাঙ্গেল সেলফি তুলতে গেলেও কিন্তু বেশ কার্যকরী এটা। এই ছিল ডে লাইট। এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিছু নাইট মোডের ছবি। নাইট মোডে কিন্তু ছবি আমার কাছে বেশ সারপ্রাইজিংলি ভালো মনে হয়েছে, বেশ ভালো কোয়ালিটির ছবি আমি পেয়েছি নাইটে। আপনি সেলফি বলেন কিংবা ব্যাকে বলেন, আপনি সব জায়গায় আমি বেশ ভালো কোয়ালিটির ছবি পেয়েছি। আমি এখানে আপনাদের একটা কম্পারিজন দেখাচ্ছি। তো এত ভালো ক্যামেরা, এত ভালো ডিসপ্লে, এত ভালো ব্যাটারি, ইউএসবি টাইপ সি আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে, আপনার ইউএসবি টাইপ সি আছে, আপনার ডুয়েল সিম ইউজ করতে পারছেন, ডুয়েল পপ আপ ক্যামেরা আছে, তারপরেও কেন এই ফোনটিকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন অফ 2019 বলা হচ্ছে সেটা আসলে এখানে ভাববার বিষয়। আসলে এটিকে কেন বলা হচ্ছে সেটি হচ্ছে এর প্রাইস এবং হচ্ছে এর প্রসেসর অর্থাৎ এর পারফরমেন্স। এই দুটির জন্য আসলে এই ফোনটিকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন অফ 2019 বলা হচ্ছে। এখন আসি পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের ক্ষেত্রে প্রথমে বলতে হবে প্রসেসর এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675। জি হ্যাঁ, এখানে থাকছে 675। এখানে যদি অ্যাটলিস্ট 712 কিংবা 730 দিত তাহলে কিন্তু বেস্ট হতো, তাহলে কিন্তু এই ফোনটার যে মার্কেট ভ্যালু হতো সেটা তুলনায় এই ফোনের মানে বিক্রি অনেক বেশি হতো এই ফোনটি। তো যাই হোক, তারা 675 দিয়েছে। 675 প্রসেসরটা যে খারাপ আমি কিন্তু তা বলছি না, এটি বেশ অপটিমাইজড একটি প্রসেসর এবং বেশ পাওয়ারফুল প্রসেসর। এটি 11 ন্যানোমিটারের উপর বানানো, আর যে 712 কিংবা 730 এটি হচ্ছে 10 ন্যানোমিটার উপর বানানো। সো বুঝতেই পারছেন আসলে 11 ন্যানোমিটার চাইতে 10 ন্যানোমিটার প্রসেসর বেশি ফাস্ট কাজ করবে, এটাই স্বাভাবিক। সো প্রাইসটা যেহেতু আপনার প্রায় 39,990 টাকা, আপনার প্রাইস ডেসক্রিপশন বক্সে চেক করতে পারবেন। যদিও এটা অফিসিয়াল ফোন, ঠিক আছে মানলাম এটা অফিসিয়াল ফোন, তারপরে এই 39,000 টাকা দামের ফোনে 675 আসলে মেনে নেওয়া যায় না। বর্তমানে মার্কেটে আপনি রিয়েলমি X2 Pro পাচ্ছেন, তারপরে আপনি পাচ্ছেন K20 Pro, MI 9T Pro, সেগুলো কিন্তু প্রাইস এই Vivo V17 Pro চাইতে কম, এবং সেক্ষেত্রে কিন্তু সেই ফোনগুলো কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। সেখানে আপনি ফ্ল্যাগশিপ অর্থাৎ 855 প্রসেসর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলোতে। আবার আপনি যদি K20 নেন বা MI 9T নেন বা রিয়েলমি X2 নেন, সেখানে কিন্তু আপনি 730 প্রসেসর পাচ্ছেন, তাও আবার বিলো 25,000। সেক্ষেত্রে Vivo V17 Pro কেন নেবে মানুষজন? এই জন্যই আসলে এই ফোনটিকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন অফ 2019 বলা হচ্ছে। আমার কাছে মনে হয় যদি এখানে অ্যাটলিস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগনের 712 দিত এবং এই ফোনটির প্রাইস 30,000 করে দিত, তাহলে কিন্তু এই ফোনটি অনেক ভালো একটা পজিশন থাকতে পারতো অফিসিয়াল ফোন হিসাবে। তো যাই হোক, এটা কোম্পানির ব্যাপার। আমার কাছে ফোনটি বেশ ভালো মনে হয়েছে। শুধু যদি এই প্রাইসটি যদি এখন বিলো 30,000 নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এই ফোনটি মার্কেটে অনেক দ্য বেস্ট ফোন হয়ে যাবে। হয়তোবা 2020 সালের মাঝামাঝিতে গিয়ে হয়তোবা ফোনটির প্রাইস আরও কমে যাবে, তখন হয়তোবা এটি 30,000 বা 30,000-এর নিচে পাওয়া যাবে, তখন এই ফোনটি বেস্ট ভ্যালু ফর মানি হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসার। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।